ফার্স্টের দিনে যেগুলো দেখাইছিলাম ওগুলা মোটামুটি আয়ত্ত করতে পারছেন তো? যা, যা বলছি আরকি? আচ্ছা। আমাদের প্রিভিয়াস ব্যাচের কিছু রেকর্ড আপনাকে দিছিলাম, ওগুলো দেখেন? আচ্ছা, সমস্যা নাই। আজকে সফটওয়্যার থেকেই পুরো ক্লাসটা নেব। আগের দিন তো স্লাইড থেকে বলতেছিলাম আমাদের ডিটেইলস। সফটওয়্যারে যখন আপনি মানে ক্লিক করেন, তখন এরকম একটা ওয়েলকাম ডায়ালগ অটোমেটিক আসে। ঠিক আছে? এই ওয়েলকাম ডায়ালগের মধ্যে কিছু রিসেন্ট ফাইল থেকে যায়। যেমন এই কাজগুলো হয়তোবা এক এখনের আগে ডিজাইন করা হইছে। তো সেগুলো আসলে এখানে থাকে। আরো অনেক কিছু আছে যেগুলো এখানে ভিউয়াল দিলে দেখতে পাওয়া যায়। তো আপনি যদি সরাসরি ওই ফাইলের উপর আবার কাজ করতে চান বা ওই ফাইলটাকে ডিরেক্ট ওপেন করতে চান, এখান থেকে দেখে, দেখে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়েলকাম ডায়ালগে থাকে। এটা হচ্ছে রিসেন্ট যে কাজগুলো আছে। এখন এইখানে আরো কিছু বিষয় আছে। যেমন আপনি যদি একটা পার্টকে ডিজাইন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। যদি একাধিক পার্টকে অ্যাসেম্বলি করতে হয় সেক্ষেত্রে এই ইন্টারফেসটা ওপেন করতে হবে। তারপর আপনার যদি টেকনিক্যাল ও আচ্ছা, আচ্ছা এটা তো বলবেন। আমি শেয়ার দিছি বাট স্ক্রিন অন্যটা শেয়ার হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। স্ক্রিন শেয়ার হয়েছে বাট অন্যটা হয়েছে। এইবার দেখেন আমি আবার প্রথম থেকে বলি। এইটাকে বলা হয় ওয়েলকাম ডায়ালগ। আ এইটা সফটওয়্যার যখন ওপেন করেন তখন অটোমেটিক একবার আসে। তো এইখানে আপনি প্রিভিয়াস যে কাজগুলো করছেন এখনের আগে যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট এখানে দেখা যায়। যেমন একটা কাজ ৪-৫ দিন ধরে করতেছেন। সেই ফাইলটা কোথায় সেভ করছেন মনে নাই। তখন এইখান থেকে আপনি সেই ফাইলটাকে ডিরেক্ট ওপেন করতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে রিসেন্ট যে কাজগুলো আছে। এখানে যে হোমের মধ্যে দেখবেন ৩ টা অপশন আছে। কোনো কিছুকে যদি ডিজাইন করা লাগে পার্ট ফাইল, সেক্ষেত্রে নতুন পার্ট ফাইল তৈরি করার জন্য এইটা ক্লিক করতে হয়। যদি নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হয় সেক্ষেত্রে এইটা। যদি নতুন ড্রইং তৈরি করতে হয় সেক্ষেত্রে এইটা। ওকে? আর যদি আপনার আগে কোনো ফাইল থাকে, যেমন আমি আ এই যে একটা ড্রইং আছে, এই ড্রইংটা আমি ওপেন করতে চাচ্ছি। এই কাজটা আগে করা হইছে। আমি হয় এখন শুধুমাত্র ওপেন করব অথবা এই ফাইলটাকে চেঞ্জ করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই ফাইলটা আমার কাছে ওপেন হবে। বুঝতে পারছেন? এখন এই ফাইলটা কোন ফোল্ডারে আছে, কোথায় আছে এটা আমার মনে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই হোম ডায়ালগ থেকে এটাকে নিয়ে আসি। তো এই যে ড্রইং এর কাজ, এই ড্রইং এর কাজ আমরা ৩য় মাসে করে থাকি। ৩ নাম্বার মাস। ওকে? ১ম মাসে আমাদের ড্রইং এর কাজ না। ১ম মাসে কাজ থাকে শুধুমাত্র এই পার্ট ফাইল কিভাবে তৈরি করতে হয় এইটার উপরে ক্লাস। আমি এখন এখানে ক্লিক করলাম। আমার এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পার্ট ফাইল। ক্লিয়ার? তাহলে এই পার্ট ফাইল কিভাবে আসবে? আপনার এই যে হোম বাটন ওয়েলকাম টু সলিডওয়ার্কস মানে ওয়েলকাম ডায়ালগ বলা হয়। এটাতে ক্লিক করলে ওই জিনিসটা আসতেছে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিউ পার্ট, নিউ অ্যাসেম্বলি, নিউ ড্রইং। এটা কোথায় আছে? যদি চলে যায় কিভাবে আনবেন? এটুকু ক্লিয়ার হইছেন? এই যে হোম আছে, হোমে ক্লিক করলে চলে আসবে। আর যদি আপনার আগের কোনো ফোল্ডার আপনি জানেন, সেই ফোল্ডার থেকে কোনো কিছুকে ওপেন করতে চান, দেখা গেছে এইখানে রিসেন্ট এর মধ্যে নাই। কিন্তু সেটাকে আবার ওপেন করার দরকার, সেখান থেকে আমরা এইখান থেকে ওপেন করতে পারি। আর যারা আসলে লগইন করে রাখে, তারা এখান থেকে লগইন করতে পারে। আমরা আসলে ক্র্যাক সফটওয়্যারই সবাই বেশিরভাগ চালাই। যার কারণে লগইনের বিষয়টা আপাতত আপনার তাকানোর দরকার নাই। এটা আমরা কেটে দিলাম। তাহলে এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এই জিনিসগুলো এখানেও আছে। নতুন কোনো কিছু তৈরি করার জন্য নিউ পার্ট ফাইল, নিউ ড্রইং, নিউ অ্যাসেম্বলি এইখানে আছে। তাহলে নিউ অপশনটা এই জায়গা। ওকে?
তাহলে প্রথমটা কি হোম, পরেরটা হচ্ছে নিউ, তারপরেরটা হচ্ছে ওপেন। আপনি যদি কোনো কিছুকে ওপেন করতে চান সেক্ষেত্রে এখান থেকে খুঁজে নেবেন কোন মানে কোন ফাইলটা আপনার এখন ওপেন করার দরকার। এখানে না থাকে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ফোল্ডার খুঁজবেন, ফোল্ডার খুঁজে সেটাকে ওপেন করবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি সেভ করার বিষয়। আপনি কোনো একটা কাজ বারবার করতেছেন, একটু একটু আপডেট হচ্ছে, তখন সেটাকে সেভ করতে হয়। আর সেটাকে পার্মানেন্টলি সেভ করার জন্য সেভ অ্যাজ ইউজ করা হয়। যেমন একটা ফাইল আপনি প্রথমবার সেভ করতেছেন, তখন ওইটা হচ্ছে সেভ অ্যাজ হয়। অথবা আপনি একটা ফাইলে 10টা স্টেপ কাজ করার পর বলতেছেন আমি এটাকে সেভ অ্যাজ করব, তার মানে ওই 10টা রেকর্ড আপনার কাছে থেকে গেল। পরবর্তীতে আপনি যদি আর কাজ করার পর সেভ না দেন, তাহলে ওই ফাইলটা ওই 10টা পর্যন্তই থাকবে আপডেট। তো যাই হোক এগুলা আপনি আশা করি বুঝেন। না বুঝলে কাজের সময় দেখাবো। এরপরে আছে প্রিন্ট, এটা কিছুই না। প্রিন্ট তো আপনি করবেন না ডিজাইন করার সময়। যদি প্রিন্ট করতে চান এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন। এখানে আছে সিলেকশন, সিলেকশন ম্যানেজার। এখান থেকে এই বিষয়গুলো এখন বলার দরকার নাই। আর এখানে আছে রিবিল্ড। রিবিল্ড মানে কি রিফ্রেশ। আপনি একটা কাজ করছেন, দেখা গেছে গ্রাফিক্সের মধ্যে ওই কাজের আপডেটটা দেখা যাচ্ছে না। তখন আমরা এই রিবিল্ড ইউজ করি। রিবিল্ড ওয়ান কাইন্ড অফ রিফ্রেশের মতো। যেমন পিসি লোড নিচ্ছে, রিলোড নিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমরা রিফ্রেশ করি যেভাবে, ঠিক সেমভাবে এখানে রিফ্রেশ না করে রিবিল্ড করব। বুঝতে পারছি? হ্যালো? আপনি কি আছেন? আচ্ছা, আচ্ছা। এরপরে আমরা এই যে অংশটা দেখতেছি, এই অংশটাকে বলা হয় রিবন। তো রিবনের মধ্যে অনেক টুলস আছে। এগুলো আসলে এখন যদি আমি বলি আপনি মনে রাখতে পারবেন না। কাজ করতে, করতে প্রত্যেকে চেনেন, এটাই আসলে কাম্য হবে। তো একটু জাস্ট তারপরেও রিভিউ করা যে এখানে থাকে রিবন আর এইগুলোকে বলা হয় ট্যাব। এগুলোকে ট্যাব বলা হয়। তো এখানে কয়টা ট্যাব আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। দেখেন আপনার পিসিতে হয়তোবা ১১টা ট্যাব নাই। আপনার পিসিতে হয়তোবা ৬-৭টা আছে। ঠিক আছে? তো কিছু ট্যাব দেখা গেছে আপনার প্রয়োজন, কিন্তু সেই জিনিসটা আপনার এখানে নাই। যেমন এখানে শিট মেটাল দেখা যাচ্ছে। হতে পারে আপনার পিসিতে শিট মেটাল ট্যাবটা নাই। তখন সেটাকে কিভাবে আনবেন? এই যেকোনো ট্যাবের উপরে ক্লিক করতে পারেন অথবা এই কমান্ড ম্যানেজারের এই যে স্পেসটা আছে এখানেও ক্লিক করতে পারেন। রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখানে ট্যাব নামে অপশন আছে। যেটাতে টিক চিহ্ন থাকবে সেটা আপনার ওখানে শো করবে। এমন হতে পারে যে সবগুলো আপনার দরকার নেই। আপনার আপাতত ৩ টা বা ৪ টা দরকার। বাকিগুলো থাকার কারণে আপনার সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে? যেমন আ মার্কআপ এটা আপনার দরকার নাই। ঠিক আছে? ম্যাশ মডেলিং এটা আপনার দরকার নাই। মোল্ড টুল এটা আপনার এখন দরকার নাই। যে ডিজাইনটা করতেছেন ওটার জন্য দরকার নাই। তাহলে এই ৩ টাকে আপনি উঠায় দেন। কি, কি বললাম? মার্কআপ এটা উঠে যাক। তারপরে আছে কি? ম্যাশ মডেলিং দরকার নাই। তারপরে আছে কি? মোল্ড টুল আপাতত দরকার নাই। তাহলে জায়গাটা কমে আসলো। এখন আপনার দ্রুত দেখতে সুবিধা হবে। যে এখানে আ বারবার আপনার যেতে হবে। এই প্রত্যেকটা ট্যাবেই যেতে হবে। তো যেটা আপনার দরকার নাই সেটাকে আপাতত আপনি এভাবে উঠায় দেন। শিট মেটালও আমি মনে করলাম এখন দরকার নেই। তাহলে এখন এই কটার মধ্যে আমার ফিচার্স খুঁজতে কি কষ্ট হবে? হ্যালো? দ্রুত ফিচার্স কোথায় আছে, স্কেচ কোথায় আছে আমি কিন্তু দ্রুত জানবো। ঠিক না? তো আপনার শুরুর দিকে এই ২ টা জিনিস আগে শিখতে হবে। আ এই ২ টা জিনিস বোঝার পরে তারপরে এগুলো হয়তোবা সামনে লাগবে। এগুলো এখন দরকার নাই। তো আমি একটা নতুন ফাইল ওপেন করতেছি। নতুন পার্ট ফাইল ওকে দিলাম। ওকে দিলে দেখেন পার্ট ফাইলের মধ্যে ৩ টা প্লেন দেওয়া আছে আগে থেকে শুরুতেই ৩ টা প্লেন দেওয়া থাকে। ডিজাইনটা আসলে এই ডিফল্ট প্লেন থেকে স্টার্ট হয়। তারপর ফাইলের উপর ডিপেন্ড করে, করে আমরা আস্তে, আস্তে মডেল আপডেট করি। তো এটুকু একটু জেনে রাখেন যে ৩ টা প্লেন সফটওয়্যার আগে থেকে দিয়ে রাখে ইনবিল্ট আমরা এইখানে পেয়ে যাব। এই অংশটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। ডিজাইন ট্রি মানে হচ্ছে আপনি যা, যা ডিজাইন করবেন সেটা একটু, একটু করে আপডেট হতে থাকবে। যা, যা করবেন সেইটা রেকর্ড এখানে স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। যেমন আগের ফাইলটা যদি আমরা দেখি, দেখেন এখানে কতগুলো স্টেপ দেয়া আছে। যা, যা স্টেপ
ইউজ করা হয়েছে, ফিচার্স অ্যাপ্লাই করা হয়েছে, সেগুলো এখানে রেকর্ড আছে। আমরা যদি এটাকে একটু রোল ব্যাক করি, এটাকে যদি ড্র্যাগ করে রোল ব্যাক করি, তাহলে প্রথম স্টেপে কিন্তু পুরো ক্র্যাঙ্কশ্যাফটটা তৈরি হয় নাই। একটা একটা করে কাজ করা হয়েছে, দেন মডেল আপডেট হয়েছে। ঠিক আছে? তো এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। আমরা নতুন ফাইলেই থাকি আপাতত। নতুন ফাইলে এটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি, আর এটাকে বলা হয় ফাইল প্রপার্টি। মানে আপনি যে অপারেশনটা করতেছেন সেই অপারেশনের প্রপার্টি এখানে দেখা যাবে। কাজ করার সময় দেখাবো কিরকম দেখা যায়, এটা বুঝতে পারছি। এরপর ফার্স্টে যেই কাজটা আমাদের শুরু করার সময় মনে রাখতে হয় সেইটা হচ্ছে এই জায়গাটা ইউনিট থাকে। আপনি ডিজাইন করার সময় একটু লক্ষ্য করে নেবেন ডিজাইনটা কোন ইউনিটে আছে। যে কোনো মডেলিং করার শুরুতে ডিজাইনটা করার সময় আপনি একটু লক্ষ্য করে নেবেন। যেমন 5 ইঞ্চি আর 5 মিলিমিটার আর 5 মাইল, এই ডিস্টেন্স তিনটা কি সেম? তিনটার মধ্যে অনেক বড় বড় পার্থক্য আছে। তো আপনার এক্সাক্ট ডিজাইন করার জন্য শুধু ভ্যালুটাই মেইন না, ইউনিটটাও কিন্তু অনেক সময় ফ্যাক্ট হিসেবে কাজ করবে। আপনি দেখা গেছে একটা কাজ শুরু করছেন, 4 ঘন্টা ধরে কাজ করতেছেন, করতে 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 যাওয়ার পর হঠাৎ করে দেখতেছেন আমার ইউনিটটা ভুল হয়েছে। আমাকে যেটা ডিজাইন করতে দিছে সেটা মানে যে ইউনিটে থাকার কথা সেই ইউনিটে নাই। তাহলে পুরো যে টাইমটা, এই টাইমটা নষ্ট হয়ে গেল না? আপনি যতক্ষণ ধরে কাজ করতেছেন আবার সেটাকে মডিফাই করতে হবে। মডিফাই করতে হলে অনেক সময় লাগবে। এমনও হয় যে মডিফাই করতে যেয়ে পরে এমন বিরক্ত লাগে যে আমরা পুরো ফাইলটাকে কেটে দেই অ্যান্ড নতুন করে আবার ডিজাইন করা শুরু করি। তাহলে কি হলো? পুরো টাইমটা নষ্ট হয়ে গেল। এজন্য প্রত্যেকটা ডিজাইনের উচিত যে ইউনিটটা কিসে আছে একবার চেক করে তারপরে ডিজাইনটা শুরু করা। ওকে? যদি মিলিমিটার হয় আপনি মিলিমিটার রেখে খালি ভ্যালু বসাবেন। কোনো ইউনিট বসানোর দরকার নাই। আর যদি মাল্টি ইউনিট হয় সেক্ষেত্রে আমি পরে বলতেছি কিভাবে করতে হয়। এই ইউনিটগুলো আছে এমকেএস, সিজিএস, এমএমএস, এমএমজিএস, আইপিএস, তারপর আছে এডিট ডকুমেন্ট ইউনিট। এডিট ডকুমেন্ট ইউনিটের মধ্যে এখান থেকে আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এইগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে তো অল্প কয়েকটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে আমি ফিটে রাখবো, এখানে দেখেন ফিট নাই, এখানে ইঞ্চি আছে, ফিট নাই। পরে আপনি বলতেছেন কোনো ডেসিমাল ভ্যালু থাকবে না, নন করে দেবো, এরকমও করতে পারেন। এখন আপনি যা করবেন সব কিছু ওই ফিটে আসবে। ওকে? তো এটা আমরা একটু চেক করে নেব যে আমার ইউনিটটা কিসে আছে। সাধারণত মেকানিক্যাল ডিজাইন প্র্যাকটিস করার জন্য আপনার মিলিমিটারই ওকে। আচ্ছা, এইবার আসেন একটা 3D মডেল তৈরি করার জন্য আমাদের কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে। খুবই সিম্পল। যখন আপনি প্রতিদিন কাজ করবেন তখন আপনার এগুলো পুরো মুখস্থ থাকবে। যেমন আমাদের এখন আছে। এগুলো আপনার প্রতিদিনই করতে করতে দেখবেন এমন অভ্যস্ত হয়ে গেছেন যে একদমই ক্লিয়ার। তবে শুরুর দিন যদি আপনি বিষয়টা ভালো করে জানেন তাহলে পরবর্তীতে কাজ করতে সহজ হবে। প্রথমে তো মনে রাখবেন যে আমাদেরকে একটা 2D স্কেচ করে সেই 2D স্কেচের উপর ফিচার্স এপ্লাই করলে 3D মডেল তৈরি হয়। ঠিক আছে? 2D স্কেচ তো বোঝেন যে জাস্ট ড্রয়িং, কোনো জায়গায় ড্রয়িং করা। এখন ড্রয়িং ২ ধরনের আছে। ড্রয়িং হচ্ছে একটা আপনার 2D ড্রয়িং আর একটা আছে 3D ড্রয়িং। প্রথম দিকে 3D ড্রয়িং এর কথা একদমই ভুলে যান। মনে করেন 3D ড্রয়িং বলে জগৎ নাই। ঠিক আছে? শুধুমাত্র 2D ড্রয়িং আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে একটা পেন্সিল দেয়া হইছে। একটা রুমের ভিতরে আমি কোনো টেবিল, পেপার, কাগজ-টাগজ কিছু দিলাম না। আমি বললাম যে আপনি একটা রেক্টেঙ্গল ড্র করেন। ঠিক আছে? এখন রেক্টেঙ্গলটা কি আপনি বাতাসের মধ্যে ড্র করতে পারবেন? বাতাসের মধ্যে সম্ভব না। তাহলে কোথায় করবেন? অবশ্যই একটা প্লেন খোঁজার চেষ্টা করবেন। যেখানে প্লেন আছে আমি সেই জায়গায় ড্রটা করব। তো সেটা আপনি কোনো কিছু যদি খুঁজে না পান তখন চিন্তা করবেন তাহলে আমি ওয়ালে আঁকতেছি। ওয়ালে যেয়ে আপনি একটা রেক্টেঙ্গল ড্র করে বলবেন এই যে আমি রেক্টেঙ্গল ড্র করছি। ঠিক আছে? তো এই যে স্পেসটা দেখতেছেন, এই স্পেসটা এটা ফাঁকা স্পেস। এই স্পেসের মধ্যে আপনি আপাতত এই ৩ টা প্লেনের মধ্যে ড্র করতে পারেন অথবা এরকম কাস্টম একটা প্লেন যেটা কিনা বাঁকা গেছে, উপরে গেছে, নিচে গেছে, এই পজিশনে নাই। সেইখানে একটা প্লেন তৈরি করে আপনি সেইখানে স্কেচ করতে পারেন। প্লেন তৈরি করতে হয় এখান থেকে
কিভাবে তৈরি করতে হয় এটা ফার্স্ট ক্লাসে জানার দরকার নেই। তাহলে আমরা আপাতত একটা প্লেনকে সিলেক্ট করি। সিলেক্ট করলে যখন আপনি জাস্ট একটা ক্লিক করবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে ট্রাই করবেন। একটা ক্লিক করবেন, তখন দেখবেন এখানে শর্টকাট অপশন আসে। ঠিক আছে? এইখানে শর্টকাট অপশন আসে। আপনার এইটা হচ্ছে এসকেস মোড অন করার বিষয়। এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন এসকেস মোডটা অন হইছে এবং এটাও আপনার দিকে 90 ডিগ্রিতে ফ্রন্ট প্লেনটা নরমাল হইছে। নরমাল কি জিনিস? এগুলো কি জানেন? নরমাল কি জিনিস? আচ্ছা। সো নরমালভাবে আপনার সামনে এটা আছে। এইরকম অবস্থা দেখা মাত্র বুঝতে হবে আপনি এখন স্কেচিং অবস্থাতে আছেন। এখন আপনি স্কেচ করতেছেন। ক্লিয়ার? এটা দ্বারা বোঝা যাচ্ছে স্কেচ মোড অন আছে। এখন কিছুক্ষণ স্কেচ করার পর সেই স্কেচটাকে কনফার্ম করতে হলে এই এক্সিস্ট স্কেচ দিতে হয়। এইটা। আর এত ৫ মিনিট ধরে কাজ করতেছেন, মনে হলো যে পুরো স্কেচটা যা করছি এটা আসলে ভুল হইছে বা দরকার নাই। এটা ক্যানসেল করে দেই। তখন কেটে দিবেন। কেটে দিলে কি হলো? ওই স্কেচটা থাকবে না। আর যদি এটা দেন তাহলে স্কেচটা থাকবে। এইটাকে বলা হয় স্কেচ কনফার্ম। এক্সিস্ট করতে হবে এখন। কনফার্ম হইছে, আমি এক্সিস্ট করব। তাহলে স্কেচ ওইটাই থাকবে। এইটা ক্লিয়ার দেখেন তো? এই মোডটা? এটা ক্লিয়ার। এই জিনিসটা আবার আপনার এইখানেও আছে। এই যে এখানে এক্সিস্ট স্কেচ। মানে স্কেচের মধ্যে আমি যদি এখান থেকে একটু বেরোয় যাই, দেখবেন এই যে স্কেচ ট্যাব এর মধ্যে বাম পাশে স্কেচের একটা অপশন আছে। এইখানে আপনি যখন ক্লিক করবেন সেম ওই জিনিসটা আসবে। কিন্তু সফটওয়্যার বুঝতেছে না আপনি কোন প্লেনে কাজ করতে চাচ্ছেন। সফটওয়্যার কনফিউজড। যার কারণে ৩ টা প্লেনের মধ্যে আপনাকে বলতেছে আপনি কি ফ্রন্টে করবেন নাকি টপে করবেন না রাইটে করবেন। আপনি এটা সিলেক্ট করেন। যেকোনো জায়গায় তো আপনি স্কেচ করতে পারবেন না। তো ফন্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই সেম জিনিসটা আবারও আসছে। তার মানে ২ টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনি যেইখানে স্কেচ করতে চাচ্ছেন সেইখানে একটা ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন যে স্কেচ করার অপশন পাচ্ছেন। আবার আপনি বেসিকভাবে যেভাবে আসলে শুরু করার নিয়ম সেইভাবেও করতে পারেন। ক্লিয়ার? স্কেচ হয়ে গেছে। স্কেচ থেকে এখান থেকেও বেরোতে পারেন, এখান থেকেও বেরোতে পারেন। এগুলো প্রতিদিন করতে হবে। এগুলো আপনার ভোলার কোনো সুযোগ নাই। আর এগুলো আপনাকে এপ্লাই করতেই হবে শুরুর দিকে। তাহলে ১ম কাজ হচ্ছে আমাকে একটা স্কেচ করা। আমি একটা রেক্টেঙ্গল স্কেচ করতেছি ফ্রন্ট প্লেনে। সরি, রেক্টেঙ্গল। এখানে একটা রেক্টেঙ্গল ড্র করলাম। রেক্টেঙ্গল ড্র করার পর আমরা স্কেচ থেকে বেরোতে পারি অথবা এই অবস্থায় ফিচার্সে চলে যেতে পারি। ফিচার্সে চলে যেয়ে এখান থেকে একটা ফিচার্স এপ্লাই করতেছি। তাহলে কি হবে? ওই যেই রেক্টেঙ্গলটা ছিল সেইটা বরাবর এক্সট্রুড হচ্ছে। যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত এক্সট্রুড করবেন। তো এক্সট্রুডের উপরে একটা হিউজ বড় একটা ক্লাস আছে। এজন্য আপনাকে একটু ওয়েট করতে হবে যে এইগুলা কবে হবে ক্লাসটা। এটা হয়তোবা ৪র্থ, ৫ম ক্লাসের পরে হয়। যে এইখানে দেখেন কতগুলো অপশন আছে, এইখানে অপশন আছে, এখানে অপশন আছে। এই অপশনগুলো আমরা ডিটেইলস আকারে তখন বলবো। আপাতত একটু জেনে রাখেন, একটা 3D মডেল করতে হলে আমাদেরকে এইখানে কোনো একটা কিছুকে স্কেচ করতে হবে অ্যান্ড সেই স্কেচ থেকে আমরা ফিচার্স যখন এপ্লাই করব তখন 3D তৈরি হবে। এতটুকু ক্লিয়ার আপনি? আচ্ছা। তাহলে আমাদের ১ম দিকে পরিশ্রম করতে হবে ফার্স্ট স্টেপের জন্য। ফার্স্ট স্টেপটা হচ্ছে কি? স্কেচ। এই স্কেচের জন্য কাজ করতে হবে। তো আমি এটা ডিলিট করে দেই। আমাদের যেহেতু প্র্যাকটিস সময়, সো আপনি যেকোনো একটা প্লেন আপাতত সিলেক্ট করতে পারেন। এখন আ আপনি বেছে নিলেন ফ্রন্ট প্লেন। ক্লিক করলেন, জাস্ট ক্লিক করলেন, স্কেচ আসলো। আমার শুরু হয়ে গেল স্কেচ করা। এরপর আপনি এইখানে দেখবেন ড্রয়িং টুল আছে কিছু। এই ড্রয়িং টুলগুলো ইউজ করেই আপনাকে আচ্ছা একটু লাইনে থাকবেন। আমার একটা কল আসতেছে। আচ্ছা। অ্যা কি করলাম তাহলে আমরা স্কেচ মোডটা অন করলাম। এখানে ড্রয়িং টুল আছে। ড্রয়িং টুলের মধ্যে ৩ ধরনের ড্রয়িং টুল আছে। এগুলো আপনাকে একটা ক্লাসের রেকর্ড দেয়া হইছে। ওইটা একটু দেখেন। আমি একটু দ্রুত বলে যাই যেহেতু আপনি এগুলো কাজ করছেন আগে। লাইন টুল মূলত কি? লাইন টুল হচ্ছে যে ২ টা পয়েন্টের সংযোগ রেখা।
স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এর মধ্যবর্তী সরাসরি একটা সংযোগ রেখা, সেটাকে আমরা লাইন টুল বলবো। লাইন টুলের মধ্যে একই রকম দেখতে আর একটা লাইন আছে, সেটাকে বলা হয় সেন্টার লাইন। দুটাই সেম স্ট্রেট থাকে, বাট এটা হচ্ছে কি ভাঙা ভাঙা থাকে, আর এটা থাকে কনস্ট্যান্ট। এটাকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রিও বলে থাকি এই ধরনের লাইনকে, সেন্টার লাইনকে। এবং মিড পয়েন্ট লাইন, মিড পয়েন্ট লাইন হচ্ছে কি মাঝখান থেকে শুরু হয়, মাঝখান থেকে শুরু হয়, আপনি ডাইন দিকে যদি বাড়ান তাহলে বাম দিকেও বাড়বে। ঠিক আছে, আমাদের যখন জানা থাকে যে মাঝখান থেকে আমরা কিছু ড্র করা শুরু করব এবং সেটা সিমেট্রিক্যালি দুই পাশেই বাড়বে, তখন আমরা মিড পয়েন্ট লাইনটা ইউজ করতে পারি। ক্লিয়ার এই তিনটা জিনিস? ওকে, তারপর আছেন রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলের মধ্যে আছে কর্নার টাইপ। কর্নার বলতে দেখেন এখানে দেখাচ্ছে যে কর্ণ বরাবর আপনি দুটা পয়েন্ট নেবেন। এখানেও কিন্তু দুটাই পয়েন্ট নিছিলেন, দুইটা পয়েন্ট নেওয়াতে একটা লাইন তৈরি হয়েছে, আর এখানে চারটা লাইন তৈরি হবে। যেমন আপনি জানতেছেন যে এইখান থেকে আমার রেক্টেঙ্গলটা শুরু হবে, তাহলে এখানে একটা শুরু করি, আর আমার ড্র্যাগটা এমনভাবে করতে হবে যেন কর্ণ বরাবর আমার মাউসটা মুভ করে। যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। এখন কর্ণ বরাবর যদি জিনিসটা উপরের দিকে দরকার হয় তাহলে আপনি এইভাবে ড্র্যাগ করবেন, বাম দিকে হলে এদিকে, ডান দিকে, এগুলো আপনি পারেন আশা করি। এগুলো তারপরে একটু বললাম ফর্মালিটির দিক থেকে। একটা রেক্টেঙ্গল তৈরি করলাম। রেক্টেঙ্গল তৈরি করার আরও প্রসেস আছে। সেন্টার রেক্টেঙ্গল, মাঝখান থেকে আপনি স্টার্ট করেন। যদি মাঝখান থেকে আপনার রেফারেন্স থাকে, সেক্ষেত্রে আপনি মাঝখান থেকেও রেক্টেঙ্গল ড্র করতে পারেন। দুইটার রেজাল্ট একই। এটা হচ্ছে কখন আমাদের কী ধরনের রেফারেন্স আছে সেইটা সাপেক্ষে। যেমন আমি বলতে চাচ্ছি যে এইখানে, এখানে, এইখানে আপনার এখন বলতেছে যে রেক্টেঙ্গলটা স্টার্ট হবে এই কর্নার থেকে, সরি এইখান থেকে এই পর্যন্ত, এই বরাবর এখানে একটা রেক্টেঙ্গল আমার দরকার। তখন আপনি কর্নার রেক্টেঙ্গলটাকে বেছে নেবেন। এই কর্নার আর এই কর্নারে চাপ দিলে আপনার কি রেক্টেঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক না? দুইটা রেফারেন্স আপনার জানা আছে। যদি রেফারেন্স জানা না থাকে তখন আপনি যেভাবে মন চায় সেভাবে ড্র করতে পারেন। এই হচ্ছে বিষয়। রেক্টেঙ্গলের আরও কয়েকটা স্টেপ আছে, যেমন 3 পয়েন্ট রেক্টেঙ্গল। এগুলো আছে আপনার লাইন কোন দিকে আছে, এই লাইনটা এই দিকে আছে না এই দিকে আছে না এদিকে আছে, আপনি সেই ডিরেকশনে গেলেন, তারপরে জাস্ট উইডটা বাড়ায় দিলেন, কতটুকু উইড লাগবে, এতটুকু প্রয়োজনের এতটুকু। তো আগের রেক্টেঙ্গলের থেকে এই রেক্টেঙ্গলের মধ্যে একটু পার্থক্য আছে। আপনাকে আর প্রশ্ন করতেছি না, ডিরেক্ট বলে দেই যে এই রেক্টেঙ্গলের এই লাইনটা অলওয়েজ হরাইজন্টাল থাকবে। এটা অলওয়েজ হরাইজন্টাল থাকবে। এটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন, বাট এই লাইনটাকে হরাইজন্টাল থেকে আপনি ব্রেক করাইতে পারবেন না এই অবস্থাতে। কিন্তু এইটাকে আপনি পারবেন। এটাকে যদি আপনার মনে হয় যে এটা একটু আমি ঘুরাবো, করবো, সেটা আপনি করতে পারবেন। মানে এটা বাঁকা থাকে। আপনার সরাসরি সোজাও থাকতে পারে, বাঁকাও থাকতে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ড্রয়িংটা স্টার্ট করছেন। যেমন আপনার একটা রেফারেন্স আছে, সাপোজ এই বরাবর, আ এই বরাবর একটা রেফারেন্স আছে। সেক্ষেত্রে আপনাকে বলতেছে যে এইখানে একটা রেক্টেঙ্গল ড্র করতে হবে। ক্লিয়ার? রেক্টেঙ্গল মানে কি? যে আমাদের সেখানে 90 ডিগ্রি কোণ থাকবে। 90 ডিগ্রি কোণ থাকবে। এখানে, এখানে, এখানে। তো আমাদের মানে এই কোণগুলোতে, অ্যাঙ্গেলগুলো তো 90 ডিগ্রি আছে। তার মানে এটা রেক্টেঙ্গল। এরপর এই যে 3 পয়েন্টও নিতে পারেন। 3 পয়েন্টটা হচ্ছে কি যে সেন্টার পয়েন্ট থেকে যেটা তৈরি হয় সেইটা আরকি। তবে এগুলো আমরা খুব কম ইউজ করি। খুবই ক্রিটিক্যাল ডিজাইনের সময় যদি আপনার সময় বাঁচানোর জন্য কাজে লাগে, তখন আপনি মাথায় রাখতে পারেন। বেসিক্যালি আমরা এইভাবেই রেক্টেঙ্গল ড্র করি। আর যদি রেক্টেঙ্গল প্রয়োজন হয় তখন করি কি এইখান থেকে একটা লাইন নিয়ে দ্রুত এঁকে ফেলি আরকি। এইভাবেই বেসিক্যালি মানে যারা ডিজাইন করে তারা এঁকে ফেলে। এত মানে মাথায় রাখার চিন্তা ভাবনা অনেকে করে না। তারপরে এটা রম্বসের ক্ষেত্রে, রম্বস জিনিসটা আছে এরকম। এটা আপনার মানে আগেরগুলোতে সব 90 ডিগ্রিতে ছিল। আর এইবার কি হচ্ছে? একটু অ্যাঙ্গেল ভাবে হচ্ছে। তাই না? যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে সামান্তরিক। আর যদি সমান না হয় সেটাকে কি বলা হয়? সরি, প্রত্যেকটা সমান হলে রম্বস, আর না হলে সামান্তরিক মনে হয়। এরকম সামথিং। তো শেপ ডিজাইন করার সময় আপনার এই টুলসগুলো কাজে লাগবে। তারপর আসেন সার্কেলের ক্ষেত্রে। সার্কেলের মধ্যে ২ টা অপশন আছে। ১ম টা হচ্ছে আপনার সেন্টারে একটা ক্লিক করার পর
রেডিয়াস যত বড় হবে ততটুকু আপনি মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট সার্কেল। আর পরে যেটা আছে সেটা হচ্ছে কি পেরিমিটার সার্কেল। পেরিমিটার সার্কেল জিনিসটা এরকম যে আপনি একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সের মধ্যে একটা বৃত্ত আঁকবেন। সেই বৃত্তটা এমন হবে যে ২ টা বাহুকে টাচ করবে। ঠিক আছে? এখন আপনি যদি সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গল আঁকেন, এখান থেকে শুরু করছেন, দেখা গেছে এইটা টাচ পাচ্ছে, আরেকটা ওভার ক্রস হয়ে যাচ্ছে, ক্রসে বেড়ে যাচ্ছে। তাই না? এটা তো একটু বেশি হয়ে গেল। এমনটা যাতে না হয়। আমাদের হতে হবে কি ২ টা বাহুকে টাচ করবে এবং একটা সার্কেল হবে। ক্লিক করলাম, ডিলিট করে দিলাম অ্যান্ড এখান থেকে এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক অ্যান্ড এবার মানে এটাকে কত বড় করবেন ছোট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আর্ক। আপনার কি জানা আছে যে সার্কেল আর আর্কের মধ্যে পার্থক্য কি জিনিস? ২ টা মানে আর্ক কি জিনিস? দেখেন তো মনে পড়ে কিনা? আর্ক আমরা কখন বলবো? হুম। হ্যাঁ, সার্কেলের যে লাইনগুলা থাকে ওইরকমই লাইন হবে বাট ওটা পুরোপুরি ক্লোজ হবে না। এইটাই হচ্ছে আর্কের পার্থক্য। তো আর্ক আঁকার জন্য আপনার ৩ টে স্টেপ দেওয়া আছে। তার মধ্যে ১ম টা আছে সেন্টার পয়েন্ট আর্ক। সেন্টার পয়েন্ট আর্ক মানে আপনি ধরে নেন একটা রেক্টেঙ্গল আপনি আঁকছেন। সেই রেক্টেঙ্গলের উপরে একটা সার্কেল আঁকতে হবে মিড পয়েন্ট থেকে। তখন আপনি এই সেন্টার পয়েন্ট আর্ক নেবেন। সেন্টারে একটা ক্লিক করে তারপরে আপনি সেকেন্ড স্টেপটা কোথা থেকে হবে? এই স্টেপ থেকে এবং এটা বাম দিকে ঘুরে এদিক পর্যন্ত আসবে। তার মানে এখানে পুরো সার্কেলটা আমার দরকার নাই। আমার শুধুমাত্র একটা আর্ক আঁকলেই হয়ে যাচ্ছে। এটা করতে পারেন। আবার বিগিনার যারা বা আসলে যারা ঝামেলা মনে করে তারা মনে করে কি এখানে একটা বৃত্ত এঁকে দেই। তারপরে ট্রিম আছে এটা দিয়ে কেটে দেই। একই তো নাকি? ২ টার রেজাল্ট একই। বাট ২ টাই প্র্যাকটিস করা উচিত। এটা হচ্ছে আপনার মানে আপনার সহজের জন্য কিন্তু আর্ক প্র্যাকটিস করা আপনার জরুরি আছে। আর্কের জন্য আমরা আরও দেখতে পাচ্ছি ট্যানজেন্ট আর্ক। ট্যানজেন্ট আর্ক জিনিসটা কি? মনে করেন এই কাজটাই আপনি ড্র করবেন। এই লাইনটা মনে করেন নাই। এই লাইনটা নাই তার মানে কি এখানে সেন্টার কি খুঁজে পাওয়া যাবে? এখানে? এখানে লাইন আছে দেখেন সেন্টার আছে। এখানে কি সেন্টার আছে? এখানে সেন্টার কিন্তু নাই। সেক্ষেত্রে আপনি ট্যানজেন্ট আর্কে যাবেন। ট্যানজেন্ট আর্কের ১ম পয়েন্ট যেটা, সেই পয়েন্টটাতে ট্যানজেন্ট আকারে সংযোগ থাকবে। যেমন এইখান থেকে যদি আপনি ক্লিক শুরু করেন, তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটা এখানে যে আর্ক হবে, সেই আর্কের সাথে ট্যানজেন্ট হয়ে থাকবে। এই যে স্টার্ট হইছে। এবার সেকেন্ড পয়েন্টে ক্লিক করে দিলে সেকেন্ড পয়েন্ট সংযোগ হবে। সেকেন্ড পয়েন্টটা যে ট্যানজেন্ট হবে বিষয়টা এমন না। স্টার্টিং পয়েন্টটা ট্যানজেন্ট হবে। এমন অবস্থাতে আপনি এইটা ইউজ করতে পারেন। আবার এটা ইউজ করলেও এই ড্রয়িংটা করা যায়। তারপর আছে 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক হচ্ছে যে আপনি এইখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন। তারপরে আপনার যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা আপনি এরকম মানে হাফ সার্কেল ড্র করতেছেন না। আপনি চাচ্ছেন একটু কম হবে বা একটু বেশি হবে। এমন হতে পারে না? সো এটাকে আপনি এইভাবে নির্দিষ্ট করার পর তারপর আপনি সিলেক্ট করেন। তাহলে আপনার কি হয়ে গেল? একটা আর্ক হয়ে গেল। এবার আপনি এটা একটা ডাইমেনশন দিয়ে দিলে সেটা একটা ভ্যালু হয়ে গেল। ডাইমেনশনের বিষয় একটু পরে বলতেছি। ডাইমেনশন এখানেই আছে। আপাতত জাস্ট ড্রয়িং টুলগুলো পরিচয় করাচ্ছি। ৩ টা আ আর্কের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন আছে দেখেন তো আপনার? সেন্টার পয়েন্ট আর্ক কি জিনিস? ট্যানজেন্ট কি জিনিস? আচ্ছা, আগে ট্যানজেন্টের ব্যাখ্যাটা বোঝেন। ট্যানজেন্ট হচ্ছে কি একটা সার্কেল। সেই সার্কেলের সাথে কোনো একটা লাইন এমনভাবে স্পর্শ করে যে এমন একটা পয়েন্টে স্পর্শ করে, সেই পয়েন্টটা থেকে যদি আমি সেন্টার বরাবর একটা লাইন টানি, সেই লাইনটা দেখবেন ওই সার্কেলের জন্য রেডিয়াস। যেই পয়েন্টে স্পর্শ করছে, সেই পয়েন্ট থেকে যদি আমি একটা সরাসরি লাইন ড্র করি
সরাসরি লাইন ড্র করি, তাহলে এটাকে আমরা কি বলবো, মানে এটা যদি বৃত্তের রেডিয়াস হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই যে টাচ করছে সে হচ্ছে এই বৃত্তের জন্য স্পর্শক, ট্যানজেন্ট লাইন। ওকে, তো এটা আমরা আরেকটুভাবে চেক করতে পারি যে এই দুজনের মধ্যে 90 ডিগ্রি আছে কিনা। যদি 90 ডিগ্রি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ট্যানজেন্ট বলবো না। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি 84 ডিগ্রি আছে, এটা কিন্তু ট্যানজেন্ট না। যখন 90 ডিগ্রিতে থাকবে তখন এই জিনিসটা ট্যানজেন্ট। এবং ট্যানজেন্ট আছে কি নাই সেটা আপনি এখানে ক্লিক করে কনফার্ম করে দিতে পারেন। ট্যানজেন্ট যখন দিবেন তখন এরকম একটা সিম্বল দেখা যাবে যে জায়গায় ট্যানজেন্ট। যেমন আমি এখানে ক্লিক করতেছি আর্কের উপরে, এই জায়গায় দেখেন এই যে ট্যানজেন্ট হয়ে রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু ওই জিনিসটা দেখা যায় না, কারণ এই লাইনটা সোজাভাবে গেছে। এবং এখানে যদি একটা কমপ্লিট সার্কেল থাকতো তাহলে দেখেন এমন পয়েন্টে সে সংযোগ হয়েছে যে এই পয়েন্ট থেকে সেন্টার বরাবর যদি আমি একটা লাইন ড্র করি, সেই লাইনটা মূলত কি বৃত্তের জন্য রেডিয়াস এবং ওই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ওকে, এবার হ্যালো। তো স্পর্শক যদি রাখার প্রয়োজন হয় তখন আপনি ট্যানজেন্ট অপশনটা অন করতে পারেন। আবার আমরা ট্যানজেন্ট অপশন অন না করেও পারি। ঠিক আছে, আমি এই বৃত্তটা আঁকছি ভুল করে, বড় করে আঁকছি, পরে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে একটু ছোট করার দরকার। ছোট করার পরে আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এটাকে ট্যানজেন্ট অ্যাপ্লাই করে দেওয়ার দরকার। তো এটাকে বলা হয় রিলেশন। আমি যেটা যে করতেছি আর কি, কন্ট্রোল বাটন চেপে ধরে এই দুটার সাথে ক্লিক করলে দেখবেন যে একটা রিলেশন দেখা যাচ্ছে, মেক ট্যানজেন্ট। এটা দিলেই এইটা আপনার এমনভাবে চলে আসবে, একদম একটা স্মুথ লাইন চলে আসবে। মানে হঠাৎ করে যে ডানে বামে গেছে বিষয়টা এমন না, একদম এসে সুন্দরভাবে কার্ভ আকারে চলে গেছে। ট্যানজেন্ট আমাদের করতেই হবে, যে অনেক সময় ট্যানজেন্ট প্রয়োজন হয়। এখন আপাতত ড্রয়িং টুলের সাথে পরিচিত করাচ্ছি, পরে রিলেশনের উপরে ক্লাস যখন নেব তখন আপনি আরো ডিপলি বুঝবেন। তারপর আছে পলিগন। পলিগন মানে হচ্ছে অনেকগুলো বাহু যখন আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনি একটা মাঝখানে ক্লিক করার পর ড্র্যাগ করেন, মাউস ড্র্যাগ করার পর একটা জায়গায় রাখবেন। রাখার পর আপনার যদি মনে হয় যে এই বাহু 6টা না, আমার 10টা দরকার, এখানে 10 লিখে দিবেন। ওকে, যদি 4টা দরকার হয় 4 লিখে দেবেন। আসলে 4টা তো প্রয়োজন হয় না আমাদের, অবশ্যই 4টার বেশি প্রয়োজন হলে আমরা এই পলিগনে যাই। বা 3টা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে 3 লিখে দিতে পারেন, ত্রিভুজ তৈরি হচ্ছে। যদি 7টা প্রয়োজন হয় 7টা দিবেন। এটাকে আমরা পলিগন বলি। এবং পলিগনের এইখানে দেখেন একটা ভিতরে সার্কেল দেখা যাচ্ছে। তো সার্কেলটা যদি ভিতরে থাকে, বাহুর ভিতরে থাকে, বুঝতে হবে এটা ইনস্ক্রাইব। আর যদি এটা বাহিরে থাকে তার মানে কি সার্কেলের ভিতরে পলিগনটা আছে, এটাকে আমরা বলবো সার্কামস্ক্রাইব। সার্কেল ভিতরে মানে ইনস্ক্রাইব, সার্কেল বাইরে মানে সার্কামস্ক্রাইব। ক্লিয়ার এই দুটা এবং এই পয়েন্টটা? ওকে, আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে এই ধরনের ড্রয়িং করার সময় আমরা তো ড্রয়িং করতেছি, বাট এখানে একটা অপশন দেখা যাচ্ছে ফর কনস্ট্রাকশন। ফর কনস্ট্রাকশন মানে আপনি এই যে লাইনটা ড্র করছেন এই লাইনটাও এরকম ভাঙা ভাঙা লাইন হবে, ভাঙা ভাঙা লাইন হবে। এরকম যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ফর কনস্ট্রাকশন দিয়ে ওকে দিয়ে দেবেন। ফর কনস্ট্রাকশন দিয়ে এটা আমরা কেন দেই, যে এই লাইনটা মূলত আমার নেক্সট ড্রয়িং করার জন্য সুবিধা হবে, যার কারণে আমি রেফারেন্স হিসেবে রাখতেছি। তো রেফারেন্স রিলেটেড কোনো লাইন যদি আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ফর কনস্ট্রাকশন করে দেব, সেটাকে সলিড লাইন রাখবো না। সলিড লাইন যদি না রাখি সেটা 3D মডেলিংয়ের উপর কোনো ইফেক্ট হবে না, শুধুমাত্র আপনার কাজ করার সহজের জন্য বা আপনার রেফারেন্সের জন্য এটা কাজে দিবে। এটা মূল 3D মডেল করার জন্য সেরকম কোনো ভূমিকা পালন করবে না। যেমন আপনি চাচ্ছেন একটা স্টার রাখতে, এখানে এটাকে ক্লিক করে আমি একটা স্টার রাখবো। সেক্ষেত্রে বাহু 6টাই দিলাম, 6টা না 5টা, 5টা দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমাদের একটু ফর কনস্ট্রাকশন করতে হবে। এই যে ফর কনস্ট্রাকশন করে দিলাম।
এবার আমি কি করতেছি, এখান থেকে এই লাইনগুলোকে সংযোগ করে দিচ্ছি। আমার কাজ করতে কি সহজ হচ্ছে না? দেখেন তো, কাজ করতে সহজ হয়েছে। এখন আমি চাইলাম যে এগুলো একটু একটু কেটে দেই, কেটে দিলাম, স্টার হয়ে গেল। এবার আমি যদি এক্সট্রুড করি, এখানে যদি এক্সট্রুড করি, কতটুকু এক্সট্রুড করব সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। বাট এই লাইনগুলো কিন্তু কোনো কাজে লাগতেছে না। এই জন্য আমরা ফর কনস্ট্রাকশন সবগুলোকে করতে পারি, যে কোনো কিছুকে আমরা ফর কনস্ট্রাকশন করতে পারি। কীরকম? এই যে যে লাইন দেখতেছেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে এই লাইনটাকে ফর কনস্ট্রাকশন করতে হবে, তখন এখানে ক্লিক করবেন, দেখবেন এইখানে একটা অপশন আছে কনস্ট্রাকশন জিওমেট্রি, শর্টকাট আসে, এখান থেকে করতে পারেন অথবা ফর কনস্ট্রাকশনও দিতে পারেন। তাহলে দেখেন এই লাইনটা ব্রেক হয়ে গেছে। এখানে এটাকে দরকার, ফর কনস্ট্রাকশন করেন। এটাকে দরকার, আপনি ফর কনস্ট্রাকশন এখান থেকে করেন। আবার আপনার মনে হচ্ছে এই লাইনটাকে সলিড করার দরকার, রিভার্স করার দরকার, ক্লিক করে এটাতে ক্লিক করেন, দেখেন সলিড লাইন হয়ে গেছে। মানে আমরা কনভার্ট মানে চেঞ্জ করে নিতে পারি। এটুকু বুঝছেন? ওকে, আমাদের ক্লাসে আজকে আর বেশি আগাবো না, এই কয়টা টুল শেষ করে ক্লাসটা শেষ করে দেব। এখানে দেখেন এসপি লাইন আছে। এসপি লাইন জিনিসটা হচ্ছে কি, মানে এটা বক্র লাইন বা স্ট্রেট লাইন হতে পারে, কিন্তু এটা এমনভাবে যায়। আচ্ছা, এটা রেড লাইন আসলো কেন? এটা কেটে দিই তো, নতুন একটা কাজ করি, এটা বাদ। এখন এই ধরনের লাইন এই সোজা লাইন দিয়ে করলে ভালো হবে না, আবার যদি আর্ক দিয়ে করেন তাহলে এটা করতে গেলে অনেক কষ্ট হবে। এই যে একটা করলাম, এই যে একটা করলাম, করা যাবে, করা যাবে না বিষয়টা এমন না, করা যাবে, কিন্তু এই যে ঠিক থাকবে না। যেমন এখানে যেভাবে বাঁকনেছে, একদিক ঠিক করতে গেলে আর একদিক ঠিক থাকে না। তো এই ধরনের কাজগুলো আমরা স্প্লাইনের মাধ্যমে করতে পারি। স্প্লাইন দুই ধরনের আঁকা যায়, এইভাবেও আঁকা যায়। এই যে যে বিন্দুগুলো দেখতেছেন, এই বিন্দুগুলো যদি আপনি মুভ করান তাহলে আপনার ডিজাইনের শেপটা চেঞ্জ হবে। এরকম এখান থেকে বের হয়ে গেলেন লাস্টে। তারপর এই যে ড্রয়িংটাকে যদি আপনার আবার মডিফাই করার প্রয়োজন হয়, জাস্ট ড্রয়িংয়ের উপর একটা ক্লিক করবেন, দেখবেন এখানে এডিট স্কেচ আসতেছে। এডিট স্কেচ, এখান থেকে স্কেচটাকে এডিট করতে পারবেন। তাহলে আমি এটাকে ডিলিট করে দেই। এরপর যেটা আছে ইলিপস, ইলিপস তো বোঝেন, ইলিপস কী ধরনের শেপ, সেই ধরনের শেপ আঁকার জন্য আমরা রেফারেন্স করতে পারি। সেন্টার, এদিকে একটা ডিস্টেন্স, এদিকে একটা ডিস্টেন্স, যখন দিয়ে দেবো ইলিপস চলে আসবে। তো ইলিপস টাইপের শেপ যদি আপনার আঁকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এইভাবে আঁকতে পারেন। এটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ইলিপস, কমপ্লিট না, মানে ওয়ান কাইন্ড অফ আর্ক। সার্কেল আর আর্কের মধ্যে যে পার্থক্য, এটাও সেম। পার্শিয়াল ইলিপস বলা, প্যারাবোলা, কোনিক্স এগুলো লাগে না। এগুলো তারপর আপনার যদি লাগে আপনি ইউজ করতে পারেন, যে এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন, ডিজাইন শেপ অনুযায়ী ডিপেন্ড করবে। তারপর আছেন ফিলেট, খুবই ইম্পর্টেন্ট স্কেচকে আপডেট করার জন্য। ফিলেট হচ্ছে আপনার যদি কর্নার পয়েন্ট থাকে, সেই কর্নার পয়েন্টটাকে মসৃণ করার জন্য, ট্যানজেন্ট আকারে একটা আর্ক সংযোগ করে দেওয়ার জন্য মূলত ফিলেট ইউজ হয়। যেমন এই জায়গাটাতে এমনভাবে মনে করেন যে সংযোগ হবে, যে এখানে মনে হবে একটা সার্কেল স্মুথভাবে চলে গেছে, সরি একটা আর্ক চলে গেছে। যেমন আমরা এখানে ফিলেটে ক্লিক করলে আপনাকে ফার্স্ট একটা ফিলেট ভ্যালু বসাইতে হয়। এই ফিলেট ভ্যালুটাও আপনাকে একটু জানতে হবে, যে
এখানে যতটুকু লেন্থ আছে সেই লেন্থের বড় যেন না হয়, সেই লেন্থের সমান হলেও অনেক সময় ফিলেট হইতে চায় না। তো ফিলেট লেন্থটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে রেডিয়াসটা কত দিবেন। এখানে আপাতত 10 দেওয়া আছে। এবার আমরা যদি দুটো লাইনকে সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে একটা ছোট্ট করে ফিলেট তৈরি হচ্ছে। এই ছোট বড় ডিপেন্ড করতেছে আপনার এই ভ্যালুর উপরে, কত ভ্যালু দিচ্ছেন সেটার উপরে। তো এখানে একটা আর্ক হয়েছে, সেই আর্কটা এমনভাবে হয় যেন মনে হয় যে এই লাইনটা এই আর্কের সাথে ট্যানজেন্ট আকারে আছে। আমি ট্যানজেন্ট বিষয়টা একটু বোঝাই দিই। এখানে একটা সার্কেল আঁকেন, সার্কেল আঁকার পর এখানে একটা লাইন সংযোগ করে দেখেন, তাহলে এটা কি 90 ডিগ্রিতেই আছে, তার মানে এটা কি ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট আমরা তো প্রতিবার এরকম ড্রয়িং করে করে দেখব না, আমরা করব কি এই লাইনের উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবো এখানে ট্যানজেন্ট মানে একটা বৃত্ত এবং ইনক্লাইন্ড লাইন ওটার সাথে টাচ পেয়ে আছে, এরকম একটা সিম্বল দেখা যাচ্ছে, এটাকে আমরা ট্যানজেন্ট বলবো। ওকে, আচ্ছা স্কেচ থেকে বের হয়ে গেলাম। আচ্ছা, আর ফিলেট করার জন্য আপনার একাধিক ফিলেট ইউজ করা যায়। ফিলেটে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে রেডিয়াস দিয়ে এই পয়েন্টে ক্লিক করলেও ফিলেট হয়। দুটা লাইনকে সিলেক্ট করতে হবে বিষয়টা এমন না, কিছু কিছু ক্ষেত্রে আপনি জাস্ট পয়েন্টকে সিলেক্ট করবেন, দ্রুত ফিলেট হয়ে যাচ্ছে। এবং যদি ডাইমেনশন রাখতে চান ডাইমেনশন দিতে পারেন। মাল্টি ফিলেট জিনিসটা কি? মাল্টি ফিলেট এইটা এইভাবে দিলাম, এখন আমি ফিলেট করব। ফিলেট করার ক্ষেত্রে এখানে 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 এই এইটা দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটা ফিলেটের ডাইমেনশন থেকে যাবে। এটা যদি 10 হয় এটাও 10, এটাও 10, এটা 130 যেহেতু দেওয়া আছে প্রত্যেকটা 130 ভ্যালু দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে। ফিউচারে যদি আপনার মনে হয় যে এই ফিলেটটা আসলে 130 না, এই ফিলেটটা হবে মাত্র 50, তাহলে আপনি দেখে দেখে মডেলটাকে চেঞ্জ করে দিলেন, ঠিক না? ডিজাইন কোন সময় কি পর্যায়ে যাবে এটা আসলে আমরা এখন জানি না, এই কারণে আপনাকে প্র্যাকটিস করার জন্য দেখানো, আপনি এইভাবে প্র্যাকটিস করেন। দুইভাবে প্র্যাকটিস করবেন, যেভাবে ভিডিওতে ইনস্ট্রাকশন দিচ্ছি মানে আমি ক্লাসগুলো হচ্ছে ঠিক এখন প্রায় 5-7টা 10টা ক্লাস আপনি একদম আমি যা বলবো আপনি হুবহুব তাই করবেন, আপনার রিয়েল এক্সারসাইজ করার প্রয়োজন নাই। যখন আপনার ওই পর্যায়ে চলে যাবেন তখন আমরা কিছু এক্সারসাইজ করতে দেব, তখন ওটা যখন করবেন তখন ফিল পাবেন যে না, শেখার সময় আমি যে জিনিসটা শিখছি সেই জিনিসটা আমি এখন অ্যাপ্লাই করতেছি। ওকে, এখন আপনার রিয়াল কোনো স্কেচ করার দরকার নাই, আমি যদি ডান দিকে একটা লাইন ড্র করি আপনি ডান দিকে একটা লাইন ড্র করেন, বা কিছু যদি পারেন আপনি এক্সট্রা কিছু করতে করেন। তবে আমি আপাতত এই মুহূর্তে আপনাকে বেশি প্রেশার দিব না, যেহেতু প্রথম দিকের ক্লাস যেহেতু। ফিলেট ক্লিয়ার। এরপরে আসেন দুইটা বিষয় আছে, একটা আছে পয়েন্ট। পয়েন্ট হচ্ছে কি যে এই জায়গাটা পয়েন্ট, এই জায়গাটা পয়েন্ট, এই জায়গাটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমি আগে থেকে জানি। 3টা পয়েন্ট আগে থেকে জানার কারণে আমার এখন একটা আর্ক আঁকতে হবে। সাপোজ এখানে একটা আর্ক আঁকতে হবে, এই পয়েন্টগুলো থাকার কারণে আমার আর্ক আঁকাটা সহজ হচ্ছে না। আর যদি না থাকতো তাহলে আমি আন্দাজে আঁকতাম, আঁকার পরে বড় ছোট করতাম। তো আগে থেকে ওই পয়েন্ট ইন্ডিকেট করার জন্য আপনার পয়েন্ট যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটা গেল। এরপরে আসেন টেক্সট কিভাবে লিখতে হয়। কোনো জায়গায় যদি টেক্সট লিখতে হয় আগে মনে রাখবেন সেইখানে আগে সেন্টার লাইন বা কনস্ট্রাকশন লাইন আপনি আগে ড্র করতে হবে। কনস্ট্রাকশন লাইন ড্র করার পর সেইখানে আপনি টেক্সটে ক্লিক করবেন এবং এইখানে যে কার্ভ আছে সেটা যদি বাঁকা কার্ভ হয় এখানে ক্লিক করে দিবেন, যদি স্ট্রেট হয় ক্লিক করে দিবেন। স্ট্রেটটাকে আমি ক্লিক করে দিলাম। এবার আমি লিখতেছি DFL CAD CARE, ওকে, DFL CAD CARE। এখন এই লেখাটা এখানে উঠতেছে বাট এত ছোট উঠতেছে যেটা কিনা দেখা যাচ্ছে না, হতে পারে, এটা সমস্যা নাই।
তো তখন আপনার যদি মনে হয় যে এই লেখাটা আমার একটু বড় করার দরকার, তাহলে আপনার ফন্টটাকে যেতে হবে। ফন্ট, এখান থেকে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান আপনার যদি মনে হয় সেটা দিলেন। আপনার যে ধরনের ফন্ট ইউজ করতে মনে চায়, এখান থেকে বোল্ড করলেন। এখান থেকে আপনি বলতেছেন যে ফন্টের সাইজটা আমি বড় করে দেবো, ৭২ করে দেবো, বা তার থেকে বেশি করব, ২০০ করে দেবো। ওকে দিলেন, তাহলে আমার লেখাটা বড় হয়ে গেল। এরপর আপনি এখান থেকে বের হয়ে গেলেন। এরপর এই যে লাইনটা আছে, লাইনটা আসলে অনেক বড় ড্র করা হয়ে গেছে। লাইনটা আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি বলতেছি যে এই লেখাটা এই লাইনের মাঝখান থেকে শুরু হবে। তখন আবার ক্লিক করব, আমার লেখা মডিফাই করার অপশন আবার চলে আসতেছে। এবার এখান থেকে আমরা মাঝখানে অ্যালাইন করতে পারি, ডাইন সাইডে অ্যালাইন করতে পারি, অথবা আমরা ফুল অ্যাডজাস্ট করতে পারি যে যতটুকু মার্ক আছে ততটুকুর মধ্যে আমার লেখাটা হবে। এগুলো জাস্ট আমরা যে ওয়ার্ড ফাইলে যে কাজগুলো করতাম, ওই কাজগুলো বেসিক কিছুটা করা যায় এখানে। তারপর ওকে। তাহলে এই যে স্কেচগুলো করলেন আরকি, স্কেচ করার পর যদি আপনি ফিচার্স এপ্লাই করেন, তাহলে দেখবেন ওই লেখাটাই 3D হয়ে গেছে। ওকে? আমরা আজকে শুধুমাত্র স্কেচের উপরেই ক্লাস নিলাম। স্কেচের মধ্যে টুলস, অনলি টুলস, কিভাবে রোটেট করতে হয় এইসব বিষয় এখনো দেখাই নাই। কারণ আপনি এখন শুধুমাত্র 2D ড্রয়িং এর কাজ করতেছেন। 2D ড্রয়িং যতটুকু দেখাইছি ততটুকু আগে প্র্যাকটিস করে আমাকে দেখান। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা যেসব বিষয়ে আলোচনা করব তার মধ্যে থাকতেছে স্কেচের আ এখানে কিছু মডিফাই টুলস আছে। কিভাবে ড্রয়িং করার পর সেই ড্রয়িংটাকে মডিফাই করতে হয়, সেই ড্রয়িংটাকে কিভাবে ডাইমেনশন দিতে হয়। তারপর আ মানে এক কথায় রিলেশন আছে, সিলেকশন আছে। এই বিষয়গুলো নেক্সট ক্লাসে যতটুকু পারি দেখাবো। আমাদের ৩ টা ক্লাসের মধ্যে স্কেচের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটা ক্লাসে মেইন যে টুলসগুলো দরকার সেই টুলসগুলো বলা হইছে। আপনার কি কোনো বিষয় দেখেন তো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কোনো বিষয় রিপিট করতে হবে কিনা দেখেন তো? হ্যাঁ, হ্যাঁ, যেখানে সমস্যা হবে নোট করে রাখবেন। আমি ক্লাসে দেখায় দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসে যদি না দেখাইতে পারি তাহলে আমাদের ডিএফএল সার্ভিস টিম আছে। ওইখানে আপনি মেসেজ দিলে তখন তারা আপনাকে হেল্প করবে। ওখানে দেখা গেছে যে সাপোর্টে তারা থাকে। যে এভেইলেবল থাকবে সেই আপনাকে মেসেজে রিপ্লাই দিবে, বা যদি ফোন দেন দেখা গেছে সে আপনাকে কলে বুঝায় দিল। এইভাবে Google Meet-এ দেখা গেছে আপনারা ডিসকাস করলেন। আর আমার এভেইলেবল টাইম যদি থাকে তখন আমিই দেখায় দেব। তবে সাধারণত আমি ফ্রি হই রাত ৮ টার পরে। তো রাত ৮ টার পরে দেখা গেছে ৯ টার সময় ক্লাস থাকে। আজকে আপনাদের ক্লাস আছে, আগামীকাল আরেকটা ব্যাচের ক্লাস আছে। সো ক্লাস টাইমের বাইরে সাধারণত আমাকে পাওয়াটা একটু টাফ। বিশেষ করে শুক্রবারে পেতে পারেন। আদারওয়াইজ অন্য টাইমে পাওয়া যাবে না। ঠিক আছে? সো আপনি নোট করে রাখেন। আপনার প্রবলেম অনেকগুলো হবে না। হয়তোবা ২-১ জায়গা হবে যেটা আমরা ৫-৭ মিনিট দেখায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আর প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসগুলো হয়েছে, ওগুলো আপনি একটু, একটু করে দেখবেন। কারণ ওই টপিকসগুলাই তো আমাদের আগে শিখতে হবে। ওই টপিকসের বাইরে যদি নতুন কোনো কিছু থাকে সেগুলোও আমি ক্লাসে বলব। কিন্তু ওগুলো শিখতেই হবে। এজন্য ওই রেকর্ডিংগুলো দিছি কয়েকটা যেগুলো শেষ হইছে। আমাকে বলবেন যে, "স্যার এই ২ টা ক্লাস শেষ হয়ে গেছে। আরো ২ টা দেন বা ৩ টা দেন, আমি ওগুলো দিব।" ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। ওকে। আসসালামু আলাইকুম।